হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, আগের দিন ভেক্টর পড়াইছিলাম বেশিরভাগ। আজকে তাহলে আমরা ম্যাথ দিয়ে একটু দেখব। ম্যাট্রিক্সের আসলে বেশিরভাগ জিনিসই আমাদের হয়ে গেছে। এখন হলো আমরা নির্ণায়ক নিয়ে পড়ব। মানে বেসিক্যালি ম্যাট্রিক্সের মান বের করা। এখন ম্যাট্রিক্সের মান বের করার ক্ষেত্রে এখানে কিছু নিয়ম আছে। সেখানে হলো আমরা যে কোনো নর্মাল ম্যাট্রিক্স তোমাকে দেওয়া থাকলে সেটির মান বের করা যাবে না। ঠিক আছে? শুধুমাত্র যেসব ম্যাট্রিক্স গুলা বর্গ আকারের হয় শুধুমাত্র সেগুলারই আমরা নির্ণায়ক বের করতে পারি। তো আমাদের নির্ণয় শুধুমাত্র সেসব ম্যাট্রিক্সেরই হবে যারা হলো বর্গ ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্স বাদে বাকি কোনো ম্যাট্রিক্সেরই নির্ণয় বের করা পসিবল না। So, আমাকে যদি র্যান্ডম কোনো একটা বলে যে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো 1 2 3 4 5 6 7 8 9, এটার যদি আমি নির্ণায়ক বের করে আমি জাস্ট সিম্পলি হুবহু এটাই লিখবো, জাস্ট দুই পাশে হলো বড় দুইটা দাগ দিয়ে দেবো যেটা আসলে নির্ণায়কের সাইন, দেখতে মডুলাসের মতো। আর হুবহু এটাই এখানে বসায় দেবো। তারপর হলো এখানে আমরা মান বের করার নিয়ম কি, মান বের করার নিয়ম আগের দিনও পড়াইছি। যে কোনো ম্যাট্রিক্সে যেভাবে মান বের করা হয় নির্ণায়কের মান আসলে একই জিনিস। তো আমরা কিভাবে বের করব, যে আমাদের যে কোনো একটা সারি যে কোনো একটা কলাম নিয়ে নিতে হবে। এটা একদমই ইচ্ছার উপর ডিপেন্ড করে, আমি এই সারিটা নিয়ে কাজ করতে পারি অথবা এই প্রথম কলামটা নিয়ে কাজ করতে পারি, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। ধরো আমি কলাম নিয়ে কাজ করলাম, তাহলে কি করব, এই কলামে যা যা আছে এইগুলা নিয়ে হলো কাজ করব। সেগুলো নিয়ে কিভাবে কাজ করব, প্রথম হলো এই কলামের সবাইকে নিয়ে প্রথমে একটা একটা করে উপাদান করে নিতে হবে, এবং এই উপাদানগুলো আমি ইচ্ছা মতো নিতে পারবো না, সামনে পিছিয়ে ইচ্ছা মতো নেওয়া যাবে না। প্রথম উপাদানকে সবার আগে নেওয়া লাগবে, তারপর দ্বিতীয় উপাদান, তারপর তৃতীয় উপাদান। সো প্রথম উপাদান নিয়ে যখন আমি কাজ করবো তাহলে এক দিয়ে আমাকে প্রথমে কাজ করতে হবে। সো ওয়ান দিয়ে আমি কি করবো, গুণ করব। কাকে গুণ করবো, ওয়ান দ্বারা ওয়ানের যেই সহগুণক আছে সেটাকে গুণ করব। তো ওয়ানের সহগুণক কিভাবে পাওয়া যায়, ওয়ান যেই সারিতে আছে, ওয়ান যে সারিতে আছে এবং ওয়ান যে কলামে আছে সেই সারি এবং কলাম বাদ দিলে বাকি যতটুকু থাকে, তাহলে আমাদের এতটুকু অংশ শুধুমাত্র থাকতেছে। সো এতটুকু অংশের যে ভ্যালু পাওয়া যাবে সেই ভ্যালুটা দিয়ে হলো আমরা কি 1 কে গুণ করব। তাহলে আমরা 1 কে গুণের অংশ এখানে লিখতে পারি যে 1 ইনটু এই অংশটুকু সহগুণক। 1 এর সহগুণক পাওয়া যাচ্ছে এই কলাম, আর এই সারিটা বাদ দিলে পাওয়া যাচ্ছে এতটুকু অংশ। সো আমরা এখানে পাবো 5869। এটা হলো 1 দিয়ে কাজ করছি। এবার আমি দ্বিতীয় উপাদান নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয় উপাদান এখানে হলো 2। সো সেটা নিয়ে যখন আমি কাজ করবো একই কথা, যে এটার একই সারি এবং একই কলাম বাদ দিতে হবে। সো এটার এই সারিটা আর এই কলামটা বাদ দিতে হবে, এগুলা বাদ দিয়ে বাকি যতটুকু থাকবে তাকে এই 2 দিয়ে গুণ করতে হবে। সো আমরা 2 দিয়ে গুণ করব কাকে, এই যে বাকি যতটুকু আছে এই সারিটার কলাম দিয়ে বাদ দিয়ে, এই সারি এবং এই কলামটা বাদ দিয়ে যা পাচ্ছি 47 থাকতেছে উপরে, নিচে থাকতেছে 69। তো 4769। তো এটা দিয়ে আমি গুণ করে দিচ্ছি। এখন আমরা জানি সহগুণের ক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস মাইনাস খেয়াল রাখা লাগে, ঠিক আছে? সো প্রথম উপাদানের ক্ষেত্রে কি হইতো, আমাদের সহগুণকের সামনে যেটা ছিল এটা যেহেতু প্রথম উপাদান, আমরা ওই যে প্যাটার্নের মধ্যে মনে রাখতে পারতাম প্রথমটা প্লাস হবে সব সময়। তারপর বাকিগুলা প্যাটার্ন অনুসারে দেখে নাও, যে প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, তারপরটা আবার প্লাস। নিচের ক্ষেত্রেও সিমিলার কাহিনী, প্রথমটা যেহেতু প্লাস এর পরেরটা অবশ্যই মাইনাস হবে, তারপরটা অবশ্যই আবার প্লাস হবে। সো 2 দিয়ে যেহেতু কাজ করতেছি এখন আমি, 2 এরটা অবশ্যই কি আসবে, সামনে মাইনাস আসবে। তো সামনে কি আসবে, মাইনাস। তারপর হলো বাকি যে পার্টটা, এখন আমি 3 নাম্বার উপাদান 3 নিয়ে এটা গুণ করব। 3 নিয়ে যখন আমরা গুণ করব, 3 এর বেলায় 3 ইনটু এই যে এটার যে সহগুণকটা আছে এটার সহগুণক কত হবে, 3 এর সহগুণক হলো 3 যেই সারিতে আছে এই সারিটা এবং এই যে কলামটা আছে এটা বাদ দিয়ে যেটা পাচ্ছি 4758। তো 4758। আচ্ছা, তো এতটুকুকে আমরা করতেছি। এতটুকু নিয়ে যখন আমি কাজ করবো, এখন যেহেতু 3 দিয়ে আমি গুণ করছি, 3 কি হবে, এই যে প্লাস হবে, এটা সহগুণকটা প্লাস হবে। তো সামনে কি হবে, প্লাস চিহ্ন হবে। এবার এখানে বাকিটুকু ক্যালকুলেশন হলো, জানো যে আমাদের যদি এই যে বর্গ ম্যাট্রিক্স আকারে যদি এটা 2 ইন্টু 2 আকারে থাকে, এটা 2 ইন্টু 2 আকার হয়ে গেছে না, যে দুইটা সারি আছে আর দুইটা কলাম আছে, 2 ইন্টু 2 আকার হয়ে গেলে সিম্পলি কি করতে হয়, যে আমরা এটা এটা গুণ করব উপর থেকে নিচের দিকে, তারপর সেখানে যে ভ্যালু পাওয়া যাবে তার থেকে বিয়োগ করব হলো নিচের এটা 6 ইন্টু 8 করলে, ঠিক আছে? তো সেটা যদি করি, 5 আর 9 গুণ করে 5 নং 45 পাওয়া যাবে। সো 1 ইন্টু 45 মাইনাস 6 টা 48।
তারপর হলো মাইনাস 2 ইন্টু, এখানেও সেম কথা যে আমাদের এই উপর থেকে নিচের দিকে গুণ করব, 4 নং 36, তার থেকে পরের অংশটুকু বিয়োগ করব। কোনটা বিয়োগ করবো? নিচে থেকে উপরের গুণটা, 6 7 42, এটা বিয়োগ করবো। 4 নং 36 পাওয়া যায়, সেটা থেকে বিয়োগ করব 6 7 42 কে। +3 ইন্টু, এখানেও সেম কেস যে আমাদের এখানে 4 8 32 পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা বিয়োগ করব, এখানে 5 7 পাওয়া যাচ্ছে 35। এবার বাকিটা যোগ বিয়োগ করবা, যে এখানে আমরা পাচ্ছি, এখানে পাওয়া যাচ্ছে -3, আর 1 দিয়ে গুণ করলে -3 থেকে যায়। তারপর এখানে হলো -2 ইন্টু, এখানে ভিতরে কত পাওয়া যাবে? 36 থেকে 42 বিয়োগ করে থাকবে -6, -6 এর সামনে এখানে মাইনাস আছে না, মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস, আর 6 দুগুণে 12, আর প্লাস 3 ইন্টু, এখানে কি 32 -36 আসছে, 32 35, 35 করলে কি হবে তাহলে -3 আসবে, সো -3 আর সামনে প্লাস আছে, প্লাস আর মাইনাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, শুধুমাত্র মাইনাস হবে। আর 3 ইন্টু, এখানে 3, সো 9, -9। তখন আমরা এখানে কি পাচ্ছি? -3 -9, তার মানে -12, আর এখানে 12। ঠিক আছে, টোটাল কত পাওয়া যাচ্ছে? 0 পাওয়া যাচ্ছে, ইকুয়ালস টু 0, অথবা নিচে লিখতে পারো ইকুয়ালস টু 0। সো আমরা এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, সরি, এই নির্ণয়কটার ক্ষেত্রে আমরা ভ্যালুটা পাচ্ছি 0। সো একইভাবে তুমি যে কোনো নির্ণয়কেরটাই বের করতে পারবা, আগে যেগুলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এগুলো পড়ে আসছিলা সেগুলো ইউজ করেই। এখন কথা হলো, এই যে ম্যাট্রিক্সটা আছে আমাদের, এই যে একটা ম্যাট্রিক্স লিখছিলাম কোনো একটা কিছু, সেটার আসলে বিভিন্ন রকম প্রপার্টি আছে। কি কি প্রপার্টি আছে? আমি যদি লিখি, ধরো একটা নির্ণায়ক আছে, সেই নির্ণায়কটা ধরো আছে এখানে, প্রথম উপাদান এটা বললাম আমি A1, A2, A3, তারপর নিচে লিখলাম B1, B2, B3, এরপর নিচে সবগুলো ধরো আমি 0 0 লিখলাম। ঠিক আছে, তো এখানে আসলে কি হয়েছে খেয়াল করো, যে আমাদের একটা সারি এখানে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, মানে একটা সারিতে সবগুলা 0, কোনো কিছুর ভ্যালু নাই, সবকিছু 0। তো একটা সারিতে যদি সবগুলা 0 হয়, এটা কিন্তু শুধুমাত্র নির্ণায়কের ক্ষেত্রে, এটা একটু মনে রাখবা যে নির্ণায়কের ক্ষেত্রে শর্তগুলো আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্তগুলো কিন্তু আলাদা। সো নির্ণায়কের ক্ষেত্রে যখন তুমি পড়তেছো, ম্যাট্রিক্স ক্ষেত্রে এটা হবে না, বাট নির্ণায়কের ক্ষেত্রে যখন তুমি করবা, এখানে যদি এই এক সারি বরাবর সবগুলা যদি 0 হয়, বা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম, কোন একটা কলামও হইতে পারতো, যে ধরো আমার এখানে সবকিছুর ভ্যালু আছে বাট এই কলামটা সবগুলা 0, যদি এরকমও হয়ে থাকে, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম যদি 0 হয়ে যায়, তাহলে পুরো জিনিসটার ভ্যালু 0 হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম যদি 0 হয়, তাহলে পুরো জিনিসটার ভ্যালু 0 হয়ে যাবে নির্ণায়কের ক্ষেত্রে। এটা তুমি আরেকভাবে ভাবতে পারো, এই যে একটু আগে আমরা যে টাইপের ম্যাথ গুলো দেখে আসলাম, এখানে ম্যাথে যে আমরা মান বের করছি, এই মান বের করার ক্ষেত্রে আমরা যে কোনো একটা সারি বা কলাম নিয়ে কাজ করছি না? তো একইভাবে তুমি যদি এখানেও সিমিলার কাহিনী করো, যদি আমি এই সারিটা নিয়ে যদি আমি গুণ করি সবগুলাকে, তাহলে এই সবগুলা এই যে এই 0 দিয়ে যখন আমি গুণ করব, একে এটা সহগুণক দিয়ে গুণ করব। এখন সহগুণকের ভ্যালু যাই হোক না কেন, 0 দিয়ে গুণ করলে তো 0ই হবে। আবার এই 0 দিয়ে যখন গুণ করবো তখনও কিন্তু 0ই আসবে, এই 0 দিয়ে যখন গুণ করবো তখন কিন্তু 0ই আসবে। সো আমি যদি এই সারির সাপেক্ষে বের করি, তাহলে দেখা যাবে পুরো জিনিসটারই ভ্যালু 0 চলে আসে, ক্যালকুলেশন করেও দেখা যায়। So, অথবা যদি তুমি এইটা না নাও, যদি এগুলাও নাও, ধরো তুমি এই শাড়ি নিয়ে কাজ করতেছো, তখন দেখবা যে ভিতরে সবগুলা 0 হয়ে যাবে। ঠিক আছে, এরা সরাসরি এই দুইটা 0 না, বাট এগুলা, এই শাড়িটা সবগুলা 0 হওয়ার কারণে যখন তুমি ভিতরে গুণ করে দেখবা, এখানে দেখবে ইন্টারনাল সবকিছু 0 হয়ে গেছে, তখন দেখা যাবে পুরো জিনিসটা ভ্যালু সবসময় 0 আসবে। তো আমার নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম যদি কি হয়, 0 হয়, তখন পুরো জিনিসটা ভ্যালু 0 হয়ে যায়। আচ্ছা, এটা গেলে একটা কথা। তারপর, আচ্ছা, এটার উপরেরটাতেই ঠিক করি, বারবার করা ঝামেলা। আচ্ছা, আমি ধরো এখানে লিখলাম, নিচে লিখলাম C1, এখানে লিখলাম C2, এখানে লিখলাম C3, সের একটা ম্যাট্রিক্স। এটাকে যদি খেয়াল করে, এখানে এই যে সারিতে যতগুলো আছে, এই পুরা সারিটাকে যদি আমি কোন একটা কলামে লিখি,
ঠিক আছে, তার মানে এটাকে প্রথম সারিটাকে আমি প্রথম কলামে রূপান্তর করব। কিভাবে রূপান্তর করব? A1, তার নিচে A2, তার নিচে হলো A3। ঠিক আছে, তার মানে প্রথম সারিটাকে আমি কলামে রূপান্তর করে ফেলছি। সিমিলার কাহিনী দ্বিতীয় সারির জন্য করব, সিমিলার কাহিনী তৃতীয় সারিটার জন্য করব। তখন আমরা এখানে কি পাবো? B1 পাবো, B2, B3, একইভাবে সি এর জন্য পাবো C1, C2, C3। সো এটা করার ফলে আমরা যেটা পাইছি যে আমরা সবগুলা সারিকে কলামে রূপান্তর করে ফেলছি। এটা ম্যাট্রিক্স থেকে যখন পড়াইছিলাম এটাকে আমরা কি বলতাম? ট্রান্সপোজ বলতাম, তাই না? যে সবগুলা সারিকে কলাম বানায় ফেলো অথবা সবগুলা কলামকে সারি বানায় ফেলো। এখানেও কিন্তু আমরা সিমিলার কাহিনী করছি যে সবগুলা সারিকে কলাম বানায় ফেলছি অথবা সবগুলা কলামকে সারি বানায় ফেলছি। তবে এখানে পার্থক্য আছে। ট্রান্সপোজের ক্ষেত্রে যখন তোমাকে কলাম বা ইয়া চেঞ্জ করতে তখন কিন্তু তোমার মেইন ম্যাট্রিক্সটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। বাট এই যে নির্ণয় করতেছি, নির্ণয়কে কিন্তু কি হয়, এই দুটা পরস্পর সমান হয়। তার মানে তুমি যদি কলামগুলোকে সারিতে নিয়ে ফেলো আর সারিগুলোকে কলামে নিয়ে ফেলো, তাইলে তোমার ভ্যালু কোনো কিছু চেঞ্জ হয় না। ঠিক আছে, তার মানে ইচ্ছা মতো এখানে সারিকে কলামে আর কলামকে সারিতে নিয়ে ফেলা যাবে, এটাতে কোনো রকম সমস্যা নাই। ঠিক আছে, তবে আবার তুমি একটাকে করতে পারবে না অবশ্যই। ধরো তুমি এই এক প্রথম সারিটাকে শুধুমাত্র একটা কলামে রূপান্তর করলা, বাকিগুলোকে করলা না, তখন কিন্তু আবার হবে না। করলে সবগুলোকেই করতে হবে, সবগুলো সারিকে সবগুলো কলামে রূপান্তর করো অথবা সবগুলো কলামকে সারিতে রূপান্তর করো। তখন কি হবে? আমাদের ভ্যালুটা সেম থাকবে, ভ্যালু চেঞ্জ হবে না নির্ণয়কের ক্ষেত্রে। তো তোমার যদি কোনো একটা ধরো নির্ণয় দেওয়া আছে, সেখানে তোমাকে সলভ রিলেটেড কিছু একটা ম্যাথ করতে দিল, তুমি ইচ্ছা মতো এরকম করে নিতে পারো তোমার সুবিধা মতো। আচ্ছা, এটা গেল। তারপর হলো এটার উপরই বাকিগুলা করে বলতেছি, বারবার লেখা ঝামেলা। তো ধরো এখন আমি আমার এই যে ইয়াটা আছে, আমার মেইন যে নির্ণয়কটা আছে, এই নির্ণয়কটাকে আমি কোন রকম চেঞ্জ করব। কেমন চেঞ্জ করব? আমরা এই যে প্রথম যেই সারিটা আছে, এই প্রথম সারিটাকে সেকেন্ড জায়গায় লিখব এবং সেকেন্ড সারিটাকে প্রথমটার জায়গায় লিখবো। তার মানে ইন্টারচেঞ্জ করব। ঠিক আছে, একটার জায়গায় আরেকটা লিখবো। তাহলে আমার কি হবে? উপরে হবে আমাদের B1, B2, B3, আর নিচে হবে আমাদের বাকিগুলা যে A1 বি এর জায়গায় চলে আসছে, সো A1, A2, A3, আর C1, C3 এগুলো আমরা কিছু চেঞ্জ করিনি। C1 গুলা নিজেদের জায়গায় আছে, C1, C2, C3। তো এখন তাহলে আমরা কি করছি যে একটা সারি অথবা একটা কলাম কি করছি? ইন্টারচেঞ্জ করছি। মানে একটা তো বলতে না, আসলে দুইটা। তো দুইটা সারি বা কলাম ইন্টারচেঞ্জ করছি, একটার জায়গায় আরেকটা নিয়ে ফেলছি। তো এরকম যদি একটার জায়গায় একটা নিয়ে ফেলো বা ইন্টারচেঞ্জ করো, তখন যেটা হয়, তোমার মেইন নির্ণায়কের সরাসরি যে ভ্যালুটা চেঞ্জ হয় না। তবে তোমার জাস্ট কি বলে, সামনে প্লাস মাইনাস বা যে চিহ্নটা আছে সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা সামনে কি ছিল? সামনে কিছু না, মানে কি প্লাস ছিল, তাহলে এইটার সামনে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল ভ্যালুটা চেঞ্জ হবে না, জাস্ট হলো কি হবে, সেটার সামনে মাইনাস চলে আসবে। সো আমরা চাইলে তোমার এরকম অনেক জায়গায় করতে পারি যে আমার যে কোনো দুইটা জিনিসের ইন্টারচেঞ্জ করার প্রয়োজন আছে। ধরো তোমার কোনো কিছু একটা সলভ করতে বললো, সলভের ক্ষেত্রে ধরো ইন্টারচেঞ্জ করতে পারলে তোমার সুবিধা হইতো, তখন সেই অনুসারে তুমি করে নিতে পারবা, জাস্ট সামনে একটা মাইনাস দেওয়া লাগবে। এবং এই ইন্টারচেঞ্জ শুধুমাত্র একবারই করা যাবে এমন কিন্তু কোনো কথা নাই, তুমি ইচ্ছা মতো যতবার ইচ্ছা করতে পারবা। তো ধরো অনেকে হলে একসাথে দুইবার করে ফেলে, যে আমি A1 এর জায়গায় A1 গুলা, A1, A2, A3 এগুলাকে সেকেন্ড সারিতে নিয়ে আসবো আর সেকেন্ড সারিগুলোকে প্রথম সারিতে নিয়ে যাব। তাহলে সেকেন্ডের B1, B2, B3 এগুলো সবগুলো তো প্রথমটাতে চলে গেছে। আর A1, A2, A3 এগুলো সব সেকেন্ডটাতে চলে আসছে। এবার A1, A2, A3 যারা হলো সেকেন্ডটাতে আছে, তার সাথে হলো C1, C2, C3 এক্সচেঞ্জ করে ফেলবো। তাহলে কি হবে? C1, C2, C3 এরা চলে আসবে এই জায়গাটাতে, আর A1, A2, A3 এগুলো চলে আসবে লাস্টটাতে। ঠিক আছে, তার মানে আমি টানা দুইটা ইন্টারচেঞ্জ একসাথে করছি। তো এগুলো চাইলে তুমি ভিন্ন ভিন্ন স্টেপে দেখাইতে পারো, যে একটা স্টেপে প্রথমে উপরের দুইটাকে ইন্টারচেঞ্জ করলা, তারপর নিচের দুইটাকে ইন্টারচেঞ্জ করলা, এভাবে করতে পারো, অথবা ডাইরেক্টও করে ফেলতে পারো। বাট সেক্ষেত্রে কি হবে, যে প্রথমবার করার জন্য সামনে মাইনাস আসছে, সেকেন্ড বার করার জন্য সামনে আরেকটা মাইনাস আসছে, দুইটা মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি যদি এখন যদি ধরো আরেকবার ইন্টারচেঞ্জ করো, ধরো আবার এমন না, ইন্টারচেঞ্জ করার ক্ষেত্রে আবার এমন না যে পাশাপাশি দুইটাই করতে হবে, ইচ্ছা মতো করা যায়। তুমি 1 নাম্বার সারিটার সাথে 9 নাম্বার সারিটা ইন্টারচেঞ্জ করতে পারবা। ঠিক আছে, যেমন আমরা এখানে B1, B2, B3 আর এখানে C1, C2, C3 এই দুটা কি করতে পারবো? ইন্টারচেঞ্জ করতে পারবো। সবগুলা সি এখানে নিয়ে আসবো, সবগুলা বিকে এই নিচে নামায় ফেলবো। এটাও ইন্টারচেঞ্জ করা পসিবল, জাস্ট কি হবে, সেটার সামনে আরেকটা মাইনাস আসবে। তো এরকম তুমি যতবার ইন্টারচেঞ্জ করবে ততবার তোমার সামনে মাইনাস আসবে। তারপর সেগুলো হয়তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস থেকে যাবে, মানে যাই হোক না কেন সেই অনুসারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন চলতে থাকবে। তো তাহলে আমরা দেখলাম যে নির্ণয়ের ক্ষেত্রে তাহলে কি কি করা যাচ্ছে? সবগুলা সারিকে সবগুলা কলামে রূপান্তর করা যায়,
যেটা আমরা আগে দেখছিলাম, সেখানে কি হয় না, কোনো কিছুর ভ্যালু চেঞ্জ হয় না। ঠিক আছে? আর যদি আমরা যেকোনো একটা যেকোনো দুইটা সারি বা যেকোনো দুইটা কলামকে ইন্টারচেঞ্জ করি, ঠিক আছে? সারিকে কলাম বানায় ফেলতেছি না বা কলামকে সারি বানায় ফেলতে পারতেছি না, ঠিক আছে? আমি শুধুমাত্র কলাম দুইটা কলামের মধ্যে একটা জায়গায় আরেকটা লিখতেছি, অথবা দুইটা সারির মধ্যে একটা জায়গায় আরেকটা লিখতেছি, তখন কি হবে, আমার সামনে জাস্ট মাইনাস দেওয়া লাগবে। অ্যাকচুয়াল ভ্যালু চেঞ্জ হবে না, শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হবে। সামনে প্লাস অথবা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আচ্ছা, তো এটা গেলো আমাদের সেকেন্ড কথা। আচ্ছা, এরপর হলো আমরা একটা জিনিস দেখছিলাম যে ধরো তুমি যখন ম্যাট্রিক্সে গুণ করতেছো, ধরো তোমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, A1 A2 A3 B1 B2 B3, C1 C2 C3। আচ্ছা, এটা ধরো কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? নির্ণায়ক না, ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স যখন দেওয়া থাকবে, ধরো ম্যাট্রিক্সকে আমি কোন একটা সংখ্যা মান দ্বারা গুণ করলাম। ধরো এম কোন একটা জিনিস দেওয়া আছে, এটা দ্বারা আমি এই ম্যাট্রিক্সটাকে গুণ করলাম। তখন আমরা জানি কি হইতো, যে আমার এমটা ভিতরে চলে যেত এবং সে কি করতো, সবগুলা যে উপাদান আছে সবগুলার সাথে এম গুণ হয়ে যাবে। সবগুলো উপাদানের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, M A1 M A2, তারপর নিচে MB1 MB2 MC1 MC2 MC3, মানে সবগুলোর সাথে এম গুণ হয়ে যাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। বাট নির্ণায়কের ক্ষেত্রে এরকম হয় না। নির্ণায়কের ক্ষেত্রে ধরো আমাকে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া হইলো, এটা C3, আর ধর এটা হলো একটা ম্যাট্রিক্স, সরি এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা নির্ণায়ক। তো আমরা নির্ণায়ক ফরম্যাটে নিয়ে যাই। এখন যদি এটা নির্ণায়ক হয়ে থাকে, নির্ণায়কের ক্ষেত্রে ধরো তুমি সামনে এম জাতীয় কোন একটা কিছু মান আছে, সেই মান দিয়ে তুমি গুণ করতেছো। গুণ করলে কিন্তু এই এম দ্বারা সবগুলো উপাদানের গুণ হয়ে যাবে না। ঠিক আছে? এটা ম্যাট্রিক্স হইতো, বাট নির্ণায়ক এটা হবে না। নির্ণায়কের ক্ষেত্রে কেমন হবে? নির্ণায়কের ক্ষেত্রে হলো, এই এম দ্বারা যখন তুমি গুণ করতেছো, এই এমটা যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারির সাথে গুণ হবে, ঠিক আছে? শুধুমাত্র একটা কিন্তু, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে, এবং এটা তোমার ইচ্ছা তুমি কোনটার সাথে গুণ করবা। তো তাইলে আমরা এখানে কি বলতে পারি, তুমি ইচ্ছা মতো যে কোনো একটা নিতে পারো, যে কোনো একটা সারি। ধরো আমি A2 B2 C2 এই কলামটা নিলাম, তাহলে এই কলামের সাথে শুধুমাত্র এম গুণ হবে, তাহলে আমাদের কি হবে, A1 A1ই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। জাস্ট A2 যে কলামে আছে, এই কলামে জাস্ট এই এম দ্বারা গুণ হবে। এম এখানে A3 থেকে যাবে, এখানে পাওয়া যাবে B1, এখানে পাওয়া যাবে, এই কলামটাকে যেহেতু গুণ করতেছি, তাহলে MB2, আর B3 B3 মতোই থেকে যাবে। একই কথা নিচেরটার জন্য, C1 MC2, আর হলো শুধুমাত্র C3। সো এটা আমি এ কলামের জন্য করছি, তুমি অন্য যে কোনো সারি বা যে কোনো কলামের জন্য করতে পারো, এটা পুরোপুরি ব্যক্তিগত ইচ্ছা। ঠিক আছে? সো আমরা বুঝতেছি যে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে শুধুমাত্র গুণ হচ্ছে, বাকিদের সাথে গুণ হচ্ছে না। সো এই ফরম্যাটটা আমি চাইলে উল্টাভাবে ভাবতে পারি। চিন্তা করো যে আমি আগে এইটা দেওয়া ছিল, সেখান থেকে আমি এইটা বের করছি। এখন ধরো আমাকে উল্টা দেওয়া আছে, আমাকে এইটা দেওয়া আছে। তাহলে এখানে খেয়াল করো, এই কলামটা থেকে আমি সবগুলা থেকে এম কমন নিতে পারি না গুণ আকারে? গুণ আকারে সবগুলা থেকে এম কমন নেওয়া যায়। তাহলে সবগুলা থেকে এম যদি কমন নিতে পারো, সেই এমটা বাইরে বের করে নিয়ে আসা যাবে এটার মতো। সো তুমি এটা থেকে এটা পাচ্ছ, আবার এটা থেকেও কিন্তু এদিকে যাওয়া যাবে। ঠিক আছে? যে তুমি এম কমন নিয়ে এম বাইরে বের করে নিয়ে আসছো। এখন এটা আমি কয়টা কলামের জন্য করছি, একটা কলামের জন্যই কিন্তু করছি। একটা কলাম অথবা একটা সারি থেকেই কমন নিতে হবে। ধরো তোমাকে এমন কিছু দেওয়া হলো যেখানে তোমার সবগুলোর সাথেই ধরো এম গুণ আকারে আছে। ধর আমার আছে MA1 MA2, এখন আমি একটু ছোট দেখাচ্ছি, ঠিক আছে? MB1 MB2। সো এটা আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অবশ্যই। সরি, এটা একটা নির্ণায়ক দেওয়া আছে আমাদের। নির্ণায়ক যেহেতু দেওয়া আছে, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু কমন নেওয়া যায়। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হইতো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি কমন নিতাম, তাহলে এখানে সবগুলো উপাদান থেকে কমন নিয়ে সেটা বাইরে বের করে নিয়ে আসা যেত। তখন আমি কি লিখতাম, বাইরে লিখতাম এম ইন্টু, আর ভিতরে থেকে যেত আমাদের A1 A2 B1 B2। সেটা হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে। বাট নির্ণায়কের ক্ষেত্রে কি, নির্ণায়কের ক্ষেত্রে আমরা দেখছি কি পুরা জিনিসটার সাথে একসাথে গুণ বা ভাগ হয় না। কি হয়, প্রত্যেকটা কলাম বা প্রত্যেকটা সারির জন্য আলাদা আলাদা ভাবে হয়। এখন তাইলে আমরা কি করতে পারি, প্রত্যেকটা সারি অথবা প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা ভাবে কাউন্ট করা লাগবে। এখন তুমি সারি নিবা নাকি কলাম নিবে, এটা আসলে তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, অথবা তোমার প্যাটার্নে কি আকারে প্যাটার্নে দেওয়া আছে সেটার উপরও কিছুটা ডিপেন্ড করে। এখন ধরো
আচ্ছা না, এটা বাকিগুলো লিখি, একটা জিনিস একসাথে বলে ফেলা যাবে। এম বি3, আর নিচে হলো C1, C2, C3। আচ্ছা, এটা বলার কারণ হলো, এখন যদি আমরা দেখি যে এখানে তাহলে কি হয়েছে, যে আমাদের দুইটা সারির মধ্যে এম দ্বারা গুণাকারের রাশিগুলো আছে, বাট নিচেরটাতে কি নাই, এম দ্বারা গুণাকারে নাই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি হইতো, ঠিক আছে, নির্ণায়ক না, যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে হইতো, ম্যাট্রিক্সে কিন্তু কোনো কিছু কমন নেওয়ার জন্য সেটা প্রত্যেকটা উপাদানের ভিতরে থাকা লাগে। ঠিক আছে, তার মানে এখান থেকে তুমি এম আসলে কমন নিতে পারতা না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কারণ এখানে কি লাস্টের এখানে এইগুলাতে নাই। ইভেন যদি জাস্ট কোনো একটার মধ্যে যদি এম না থাকতো তাহলে কিন্তু তোমার কমন নিতে পারতা না, কারণ এটার মধ্যে যেহেতু এম নাই। ঠিক আছে, বাট এখন যদি আমরা এখানে খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে এটা যেহেতু আমাদের নির্ণায়ক, নির্ণায়কের ক্ষেত্রে কি হয়, আমাদের প্রত্যেকটা কলাম অথবা প্রত্যেকটা সারি নিয়ে নিয়ে কাউন্ট করা লাগে। সো আমি যদি এই প্রথম যে সারিটা এবং দ্বিতীয় সারিটা নিয়ে কাউন্ট করি, তাহলে কি করবো, এখানে কমন নেওয়া যায় এম, এখানেও এম কমন নেওয়া যায়। তাইলে আমরা কি করতে পারবো, এখানে খেয়াল করো দুইবার কিন্তু এম কমন নেওয়া যায়। সো তুমি প্রথমে একবার কমন নিবা এই সারিটা থেকে, ওই একবার কমন নেওয়ার পর সেই এমটা কিন্তু কি যাবে, বাইরে চলে যাবে। একইভাবে তুমি দ্বিতীয় সারি থেকেও কমন নিতে পারবা, তখন কি হবে, তোমার এম আরেকটা কমন নিতে পারবা, সেটাও কিন্তু বাইরে বের হয়ে যাবে। তখন দুইটাই বাইরে বের হয়ে এম ইন্টু এম, এম স্কোয়ার হয়ে যাবে। তখন আমরা ভিতরে কি পাবো, যেহেতু এম কমন নিয়ে ফেলছি, এখন বাকি যেটা থাকবে। তুমি চাইলে এমনও করতে পারো যে তুমি একটা কলাম থেকে কমন নিছো, একটা কলাম থেকে কমন নাও না, আরেকটা কলাম নর্মাল রেখে দিছো, যা আছে তাই রেখে দিছো। মানে এটা অনেক সময় ম্যাথের প্রয়োজনে তোমাদের লাগতেও পারে চাইলে। তো সেটাও করা যাবে, এমন না যে সবগুলোকে কমন নিয়ে বের করাই লাগবে, বের না করলে কিছু ম্যাথ মিলবে না, এমনও না। আচ্ছা, বাকি যা আছে তাই থাকবে আর কি। আচ্ছা, তো এই গেল, এটা গেল আমাদের ম্যাট্রিক্সের কমন নেওয়া অথবা ম্যাট্রিক্সের গুণ করা। আচ্ছা, এরপর হলো আমাদের ধরো দুইটা ম্যাট্রিক্সের একটা সরি একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স না নির্ণায়কের, আমার যদি একটা ম্যাট্রিক্স দেওয়া একটা নির্ণায়ক দেওয়া আছে, বারবার খালি ম্যাট্রিক্স বলতেছে। আচ্ছা, যদি আমাদের একটা নির্ণায়ক দেওয়া থাকে, যেখানে নির্ণায়কের যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলামের সবগুলো উপাদান সমান, আমি উদাহরণ দিয়ে দেখাই। ওয়ান না, নেই, সুন্দর দেখায় না, টু নেই, টু, 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 থ্রি, ফোর, ফাইভ, তারপর এখানে ধরো টু 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 আছে। তার মানে যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলামের কি সবগুলো উপাদান সমান, যদি এমন হয়ে থাকে তাহলে কি হবে, সো এখানে সবগুলো উপাদান সমান হচ্ছে না এই দুই জায়গায়। তোমার এটা এমন হইতে পারতো যে র্যান্ডম দুইটা আমি তো কলাম দিয়ে দেখাইছি যে এই প্রথম কলাম এই তৃতীয় কলাম, এই দুইটার কি সবগুলো উপাদান সমান, সবাই হলো দুই দুই দুই। বাট এমন হইতে পারতো যে যে কোনো দুইটা সারির ক্ষেত্রে দুইটা সবাই দিয়ে সমান, যেমন এই ধরো এই প্রথম সারিটা সবার সমান হইতে পারতো, দ্বিতীয় সারিটা সবার সমান হইতে পারতো। তো যদি এমন হয় যে যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলামের সবগুলো উপাদান সমান, একদম সমান, ঠিক আছে, এখানে কিন্তু যখন তুমি সারি নিবা তখন শুধু সারি নিয়েই কাউন্ট করা লাগবে, যখন শুধু কলাম নিবা তখন শুধুমাত্র কলাম নিয়েই কাউন্ট করা লাগবে। সো যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলামের যদি সবগুলো উপাদান সমান হয়, তখন এই পুরো জিনিসটা ভ্যালু হয়ে যায় জিরো। ঠিক আছে, সো যে কোনো দুইটা আর জায়গায় কি বলে, যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি সবগুলা ভ্যালু যদি সমান হয় বা সবগুলো উপাদান যদি সমান হয়, তাহলে পুরা নির্ণায়কের ভ্যালু হয়ে যাবে জিরো। সো এটা মনে রাখবা। আর এটা ইউজ করেই আমরা আরেকটা জিনিসও দেখতে পারি, একটা জিনিস দেখতে পারি, ধরো তোমার প্রথম অংশটুকু টু টু টুই দেওয়া আছে, পরের অংশটুকু দেওয়া আছে থ্রি, ফোর, ফাইভ, এরপরটা ধরো দেওয়া আছে সিক্স, সিক্স, সিক্স। এখন আমরা প্রথম যে কথাটা বলতেছিলাম যে আমাদের যদি দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একদম সিমিলার হয়, হুবহু যদি সমান হয়, তখন কি হবে, পুরো জিনিসটা ভ্যালু জিরো হয়ে যাবে। এখন এই কনসেপ্টটা ইউজ করেই কিন্তু আমরা এখানেও জিনিসটা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি, এখানে খেয়াল করি, এখানে যত জায়গায় সিক্স 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 আছে, এই সবগুলা থেকে আমরা তিন তিন করে কমন নিতে পারি না গুণ আকারে, কারণ এখানে সিক্সের সবগুলো সিক্সকে থ্রি ইন্টু টু আকারে লেখা যায়। থ্রি ইন্টু টু যেহেতু এটাও থ্রি ইন্টু টু, এটাও থ্রি ইন্টু টু, এটাও থ্রি ইন্টু টু, সবগুলো থেকে থ্রি কমন নেওয়া যায়। থ্রি কমন নিলে কি হয়ে যাবে, টু 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 থেকে যাবে না সবকিছু, আর থ্রি যে আমরা কমন নিয়েছি, থ্রি কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, তাই না। আমরা যদি নির্ণয় করতেছি, নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম থেকে যে কোনো নাম্বার কমন নিয়ে কি বাইরে বের করে নিয়ে আসা যায়। সো এই কলামের মধ্যে যেহেতু থ্রি কমন যাচ্ছে, সেই থ্রিকে কি বাইরে বের করে নিয়ে আসা যাবে। সো বাইরে থ্রি কমন নিয়ে ফেলছি, কমন বের করে নিয়ে আসছি, তাহলে ভিতরে কি থেকে যাবে, এখানে টু, টু আর টু থেকে যাবে, তাহলে পুরো জিনিসটা ভ্যালু কত হয়ে যাবে,
ওইটার ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 0, তাহলে পুরো জিনিসটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝছো যে আমাদের যদি যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি সমান হয়, তখন কি হবে, পুরো জিনিসটা ভ্যালু 0 হয়ে যাবে। আর যদি এমন হয় যে দুইটা সারি আছে, যারা যে সরি, দুইটা সারি হতে পারে, দুইটা কলাম হতে পারে, দুইটা সারি অথবা দুইটা কলাম আছে যাদের মধ্যে হলো উপাদানগুলা একটাতে হলো সবগুলা সমান, আর আরেকটাতে হলো সেটারই গুণিতক, মানে সেটাকেই কোনোভাবে গুণ করে ওইটা পাওয়া যায়। তাহলে যতটুকু গুণ করা হয়েছে সেটা আসলে কি কমন নিয়ে ফেলা যায়, যেমন এইটা, তাই না? 2 কে গুণ করেই তো এগুলা পাওয়া যায়, তাই না? তাহলে এখানে 6 থেকে এগুলা থেকে কমনও নেওয়া যাবে, 3 করে কমন নেওয়া যাবে, সেই 3 কমন করে নিয়ে কি আমরা বাইরে নিয়ে আসতে পারি। তখন কি দেওয়া দেখা যায় যে ভিতরে জিনিসগুলো ভ্যালু 0 হয়ে যায়, 3 ইন্টু 0 হয়ে যায়, তাহলে পুরো জিনিসটা ভ্যালু কি হয়ে যায়, 0 হয়ে যায়। সো যদি আমরা এরকম দেখি যে এখানে ধরো 3 4 5 আছে, এখানে ধরো যেমন ধরো এখানে 3 4 5 আছে অলরেডি, 3 4 5 ধরো এখানে ধরো দেওয়া ছিল 6 8 10, তো এই সবগুলোই কি এগুলো দ্বিগুণ না? সো এখানে ধরো কোন একটা সারি অথবা কোন একটা কলাম আছে, তার মতো তার থেকে যদি কোন একটা নির্দিষ্ট সংখ্যার গুণে অন্য কোন একটা সারি বা কলাম থাকে, তখন কি করে ফেলা যাবে, পুরো জিনিসটা ভ্যালু 0 বলে ফেলা যাবে। ঠিক আছে? এখানে একটা জিনিসে খেয়াল রাখবা, সেটা হলো ধর আমার এরকম দেওয়া আছে, ঠিক আছে? ধর এরকম দেওয়া আছে, এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে। খেয়াল করো এখানে কিন্তু কি আমাদের এই সারিটা কিন্তু কি সবগুলা সমান, সবগুলা ভ্যালু সমান। এই কলামটারও সবগুলার ভ্যালু কি সমান, কিন্তু এই পুরো জিনিসটা কি হবে না, ভ্যালু 0 হবে না, কারণ এই যে বারবার বলতেছি দুইটা সারি অথবা দুইটা কলাম। ঠিক আছে? একটা সারি আর একটা কলাম হইলে চলবে না কিন্তু, ঠিক আছে? হয়তো দুইটাই সারি হওয়া লাগবে, না হলে দুইটাই কলাম হওয়া লাগবে। এখানে তো তুমি এটা একটা সারি নিতেছো আর এখানে এখানে একটা কলাম নিতেছো, একটা সারির একটা কলাম সমান, এটা করে কিন্তু আমাদের এই ভ্যালুটা 0 হবে না। ঠিক আছে? 0 হওয়ার জন্য কি হইতে হবে, হয়তো দুইটাই সারি হইতে হবে, না হলে দুইটাই কলাম হইতে হবে। সো যদি আমার এরকম হইতো যে এই যে সেকেন্ডটা এটা যদি সবাই 2 2 হইতো, তাহলে কিন্তু কি হইতো, পুরো জিনিসটার ভ্যালু 0 বলা যেত। বাট যেহেতু এখানে এই সারিটার এই কলামটা আছে, তাহলে পুরো জিনিসটার ভ্যালু কি 0 বলা যাবে না, ইজ নট ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এটা গেল আরেকটা কথাবার্তা। আচ্ছা, এরপর হলো যোগ বিয়োগের একটা বিষয় আছে। ধরো আহ উপরেগুলো একটু বড় লিখি। ধরো এখানে দেওয়া আছে 5 6 7, 1 2 1 4 2 3। ধরো এখানে আমাদের এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এটাকে চাইলে আমরা আমরা তো এতক্ষণ ধরে গুণ আকারে ভাঙা দেখাইছি, তাই না? যে আমাদের ওই যে আগের যেটা ছিল 6 ছিল, এখানে 2 কমন নেওয়া 3 করে কমন নেওয়া যাইতো। তারপর আরো ছিল যে আমার এখানে যদি কি এম আকারে সবগুলো গুণ আকারে থাকে, এম কমন নিয়ে সামনে নিয়ে আসা যায় যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের জন্য। তারপর এম দ্বারা গুণ করলে সেটা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের ভিতরে গুণ হইতো, সেগুলো সবগুলো গুণ আকারে ছিল। এখন হলো যোগ আকারে যদি কিছু ভাঙাচোরা থাকে, তাহলে কি হবে না হবে। আচ্ছা, তো যোগ আকারে ভাঙাচোরা বলতে আসলে কি মিন করি, ধরো এই টেক্সটটা আমি কি করলাম, আমি এই যে উপরে যে প্রথম সারিটা আছে, এই প্রথম সারিতে কিছু কাজ করলাম, বাকি সবকিছু নর্মাল রাখলাম। ঠিক আছে? 1 2 1, একটু দূরে দূরে লিখতেছি, 4 2 3। আর উপরে যে 5 6 7, এটাকে আমি 5 6 7 না লিখে চাইলে ধরো আমি এখানে আমি এভাবে লিখলাম যে 4 প্লাস 1 লেখা যায়। 6 কে ধরো আমার ইচ্ছা মতো, এটা আসলে যে কোনো কিছু নেওয়া যায়, ধরো আমি 3 প্লাস 3 লিখলাম। আর এখানকার যে 7, সেটাকে ধরো আমি 2 প্লাস 5 লিখলাম। এটা একদমই ব্যক্তিগত ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো, 2 প্লাস 5 লিখতে পারো, 1 প্লাস 6 লিখতে পারো, 3 প্লাস 4 লিখতে পারো, মানে যতভাবেই আছে। তুমি তারপর মাইনাসের দিকে যেতে পারো, যে -10 প্লাস 17, তারপর -3 প্লাস 10, মানে যেভাবেই হোক যোগ বিয়োগ আকারে তুমি দেখাই দিতে পারো। সো এটা তো এমনিতে, এটাতে তো আহামরি কিছু না। আহামরি কিছু এর পরে পার্টটুকুতে যে এই যে আমরা আলাদা আলাদা করে দিতে পারতেছি, যোগ আকারে আলাদা আলাদা করে রাখছি, যে মানে অথবা বলতে পারো যে ভেঙে ফেলছি, এই ভেঙে ফেলা পার্টগুলাকে চাইলে আলাদা করে ফেলা যায়। কিভাবে আলাদা করে ফেলা যায়, এখানে দেখো সবগুলাতে প্রথম পার্টটুকু হলো কি কি 4 3 2, আর সেকেন্ড পার্টটুকু যেটা যোগ করা আছে সেটা হলো কি 1 3 5। এগুলাকে আলাদা আলাদা করে দুইটা ভিন্ন ভিন্ন নির্ণায়ক তৈরি করা যায়। কিভাবে করা যায়, আমরা এখানকার সবগুলার প্রথমগুলা নেব। ঠিক আছে? সো আসলে এটা প্রথমগুলা না, এটা আসলে ইচ্ছা, কারণ তুমি
এখানে 4+1 বাদে তুমি চাইলে 1+4ও লিখতে পারতা, তখন আমার কি হইতো, ওয়ানটাই হলো আমার এখানে প্রথমটা হইতো। তো আসলে এই দুইটা প্লাসের মধ্যে যে কোনো একটা নিলেই হয়। তো ধরো আমি এখানে 4 নিলাম, ঠিক আছে। আর নিচের গুলো তো চেঞ্জ করার কিছু নাই, নিচের গুলো যা আছে তাই থাকবে। আর উপরে 3+3 দুইটাই 3 আছে, তো একটা নিলেই হয় আসলে। 2 2 উপরে ধরো এখানে কি 2+5 আছে, ধরো আমি এখানে 5 নিলাম, ঠিক আছে, এটা আমার ইচ্ছা, তুমি 2ও নিতে পারতা, ম্যাটার করে না। এটা নিছো। এখন বাকি জিনিসগুলো কি ছিল, প্লাস আকারে ছিল না, আমরা সেটাকে প্লাস আকারে দেখাইতে পারবো। তবে প্লাস আকারে দেখানোর ক্ষেত্রে বিষয় আছে, আমাদের ম্যাট্রিক্সের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হবে না। তো আমরা ওই যে যোগ আকারে দেখাচ্ছি, প্লাস আকারে দেখাচ্ছি, যদি এখানে ধরো তুমি মাইনাস করতে পারতো, ধরো 4-1 লিখতে পারতা, তাহলে কিন্তু এখানে সামনে মাইনাস নিতা, তোমার ইচ্ছা, প্লাসও নেওয়া যায় মাইনাসও নেওয়া যায়। প্লাস যদি নিয়ে থাকি এখন, তাহলে আমার কি এখানে 4 নেওয়া হয়েছে, 4+1 এর ভিতরে 4 নেওয়া হয়ে গেছে, বাকি আছে কি 1। তারপর এখানে 3+3 থেকে 3 নিচে একটা আছে কি 3। তারপর এখানে 2+5 থেকে আমি এখানে নিছি কত 5, বাকি আছে কোনটা 2 দিন, সো 2 লিখলাম। আর নিচের যা আছে এগুলা কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয় না, এগুলো কিন্তু এখনো যা আছে তাই থাকবে। সো 1 2 1 4 2 3। সো আমরা যে কোনো একটা নির্ণায়ক যদি এরকম প্লাস আকারে দেওয়া থাকে, বা ধর আমরা প্লাস আকারে ভেঙে নিতে পারতেছি, সেটাকে আমরা চাইলে এইভাবে ভেঙে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এটা মনে রাখা অনেকের জন্যই টাফ হয়, এটা একটু বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। প্যারা নাই, আস্তে আস্তে পারবা। সো এটা তুমি যে কোনো একটা শাড়ির জন্য করতে পারো, যে কোনো একটা কলামের জন্য করতে পারো, ঠিক আছে। আমরা কিন্তু কি একটা শাড়ির জন্যই করছি শুধুমাত্র, ঠিক আছে। ধরো তোমার দুইটা শাড়িতে দেওয়া আছে, ধরো উপরের শাড়িতে এরকম ভেঙে নিছি, ধরো নিচের শাড়িটা আমি এভাবে ভেঙে নিছি। দুইটা শাড়ি আসলে একসাথে করা যায় না, ঠিক আছে। মানে অনেক কমপ্লিকেটেড হবে আর কি, তোমাকে অনেক কঠিন মনে রাখা লাগবে। So, এত পেন নেওয়ার দরকার নাই। যদি কখনো করা লাগে যে দুইটা বা তিনটা কলামে বা দুইটা বা তিনটা শাড়ি দিয়ে তোমার এরকম করা লাগতেছে, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি করে করে নিবে, একটা একটা করে করে করবা, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এখানে যোগ আকারে জিনিসগুলোকে যে ভাঙতে পারতেছি, এটা তাহলে আমরা বুঝতে পারতেছি। আর যেই লাইনটাকে ভাঙবো শুধুমাত্র সেটাই কিন্তু চেঞ্জ হবে, বাকি কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। বাকি সবগুলো কিন্তু কি হুবহু সেমই রয়ে গেছে, নিচের দুইটা লাইনই হুবহু সেম রয়ে গেছে। সো এটা গেলো আমাদের আরেকটা পার্ট। তো এই হলো আমাদের মোটামুটি নির্ণায়ক। সো এটা থেকে আমরা এইখান থেকে এখানে যেতে পারছি, তাহলে উল্টাভাবে এখান থেকে এখানে যাওয়া পসিবল, তাই না? সো এখান থেকে আসলে এখানে যাওয়া কিভাবে, যদি আমি তার মানে আমার যদি কোন একটা কলাম, সরি কোন একটা শাড়ি, এক্ষেত্রে তো কোন একটা শাড়ি অথবা কলাম যদি কি থাকে ভিন্ন থাকে এবং বাকি সবগুলো যদি সেম থাকে, ঠিক আছে। যে কোনো একটা কিন্তু, ওই যে কোনো একটা শাড়ি শুধুমাত্র একটা, একটার বেশি কখনো হইতে পারবে না। একটা শাড়ি অথবা একটা কলাম যদি ভিন্ন থাকে এবং বাকি সবকিছু যদি সেম থাকে, তখন এই দুইটা নির্ণয়কে যদি আমরা যোগ করি, তাহলে যেগুলা একই রকম আছে এগুলার কোনো রকম যোগ হবে না, এগুলা যেরকম আছে সেরকমই থেকে যাবে, যেরকম আছে সেগুলোই থেকে গেছে না। যদি আমি উল্টা দিকে যাই, এখান থেকে যদি এদিকে যাই, তাহলে দেখা যাবে নিচের গুলো যেগুলো একই রকম ছিল এগুলো কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না, কোনো রকম যোগ হয় নাই। জাস্ট যেগুলা আলাদা আলাদা ছিল শুধুমাত্র সেগুলোই কি হয়েছে, যোগ অথবা বিয়োগ হয়েছে, ঠিক আছে। সো এটাও মনে রাখবা, এটা এভাবেও করা যাচ্ছে। সো আমরা এখান থেকে এখানেও যেতে পারতেছি, আবার এখান থেকে এখানেও যেতে পারতেছি। সো এটা হলো আমাদের নির্ণায়কের বিভিন্ন বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্যগুলো আমাদের লাগে কেন? এই বৈশিষ্ট্যগুলো আমাদের এই কারণে লাগে, কারণ আমাদের বিভিন্ন রকম ম্যাথ দেখবা যে তোমাকে কোন একটা হিজিবিজি আকারের কোন একটা দেওয়া আছে, নির্ণায়ক দেওয়া আছে, সেটাকে তোমাকে হয়তো সুন্দর ফরম্যাটে নিয়ে যেতে বলা হইলো, অথবা বলা হইলো যে এটার ভ্যালু বের করে দেখাও, পুরাপুরি ভাবে না ভেঙে। পুরাপুরি ভাবে না ভেঙে বলতে আসলে কি মিন করি, দেখো আমরা কিন্তু এই যে এখানে যে প্রথমে বের করছিলাম একটা নির্ণায়কের মান বের করছিলাম, আমরা কিন্তু যে কোনো নির্ণয়ক এভাবে বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। বাট এই যে আমরা একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আনছি, এটাকে বলে বিস্তার করা, ঠিক আছে। বিস্তারিত ভাবে তুমি ভেঙে নিয়ে আসছো, বিস্তারিত ভাবে ম্যাথ করছো, তোমাকে প্রশ্নে বলে দিবে যে বিস্তার না করে সলভ করো। তার মানে এই যে তুমি বিস্তার করছো না, এই যে বিস্তার করছো এগুলা ভেঙে ভেঙে নিয়ে আসছো, এটা করা বাদে সলভ করো। তখন হলো আমরা এতক্ষণ ধরে যা যা নির্ণায়কের সূত্রগুলা পড়ছি না, নির্ণায়কের শর্ত সূত্র উদ্দেশ্য যা যা পড়ছি, এগুলা ইউজ করি আসলে আমাদের তখন প্রমাণ করতে হয় এরকম ভেঙে নিয়ে আসা যায় না, ঠিক আছে। এই ভেঙে নিয়ে আসা যায় না কেন, অ্যাকচুয়ালি এমন না যে ম্যাথমেটিক্যালি যায় না, তুমি চাইলেই করতে পারো, তোমার মিলবেও, ঠিক আছে। বাট তোমাকে জাস্ট হলো নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ইউজ করতে বলা হয় আর কি, যে তুমি এভাবে বের করতে পারবে এটা সবাই জানে, বাট তবুও তুমি ওগুলা ইউজ করে বের করতে পারো কিনা সেটা একটু ট্রাই করো।
তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে এগুলা করে করা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি যদি বড় একটা ম্যাট্রিক্স নাও, ধরো তুমি 10 × 10 আকারে একটা ম্যাট্রিক্স নিছো, সেটা নির্ণায়ক বের করতেছো, সেটা নির্ণায়কের ভ্যালু বের করতেছো, তখন কিন্তু সেটা অনেক বিশাল হয়ে যাবে যদি তুমি বিস্তার করো এরকম, ঠিক আছে? বাট দেখা যায় অনেক ক্ষেত্রে এই যে আমার যে নির্ণায়কের এতক্ষণ যে সূত্রগুলো পড়ছি, এই সূত্রগুলো ইউজ করে ওগুলো অনেক ইজিলি সলভ করে ফেলা যায়, ঠিক আছে? তোমার একদম ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ ভেঙে সূত্রে নিয়ে যাওয়া লাগে না, এত ভাঙা লাগে না। সো এই জন্যই হলো আমাদের মূলত এতগুলো যা নিয়ম টিয়ম পড়ছি এগুলো আমাদের কাজে লাগবে। সো এটার একটা ম্যাথ আমরা করি এখন। এটা বইয়েরই ম্যাথ, সো এটা খাতায় তোলো। বিসি, সিএ, তারপর এবি, নিচে হলো আমাদের 1/a, 1/b, 1/c, তারপর নিচে আছে আমাদের 1/a প্লাস বি, এখানে আছে আমাদের 1/b প্লাস সি, তারপর এটা আছে আমাদের 1/c প্লাস বি, সরি 1/c প্লাস এ। সো এই হলো আমাদের ম্যাট্রিক, সরি এই হলো আমাদের নির্ণায়ক। এখন তোমাকে বলছে প্রমাণ করো যে এটা ইকুয়ালস টু জিরো। সো এটা আমাদের প্রমাণ করতে হবে যে এটার ভ্যালু কি জিরো। কিভাবে প্রমাণ করতে হবে? বিস্তার না করে প্রমাণ করতে হবে। নর্মাল যদি তুমি বিস্তার করে দাও, যে ভেঙে নাও যে কোনো একটা কলাম নিয়ে, তারপর সেটা দিয়ে যে রাশিগুলো নিয়ে, উপাদানগুলো নিয়ে সেটাকে তার সহগুণক দিয়ে গুণ করো, এভাবে করে করেও বের করা যাবে, বাট সেটা অনেক বড় ক্যালকুলেশন হয়। দেখো এখানে অনেক বড় বড় জিনিসটা, এগুলো নিয়ে যখন তুমি গুণ টুন ভাগটা করবা দেখবে যে বিশাল বিশাল জিনিস হয়ে যায়। তারপর হলো সেটাকে সূত্রে নিয়ে যাওয়া, তারপর সেই পুরো জিনিসটাকে জিরো দেখানো একটু টাফ হয়ে যায়। সো এমন আছে করা যাবে না, করা যাবে, বাট পরীক্ষার খাতে অবশ্যই করা যাবে না যদি তোমাকে উল্লেখ করে যে বিস্তার না করে। সো বিস্তার করতে পারবা না, ভাঙবা না, না ভেঙে এতক্ষণ যে নির্ণয় আর ম্যাট্রিক্সে যে সূত্র টুত্র করে আসছো এগুলা ইউজ করে সলভ করবা। সো এগুলো ইউজ করে কিভাবে সলভ করি, এটা হলো জিরো তো আমরা জানি, এখন আমরা জাস্ট এটা ধরে ধরে করার ট্রাই করি যে কিভাবে কি করা যায়। এখানে খেয়াল করো, দেখা যাচ্ছে এই যে উপরের পার্টটা, 2 নাম্বার যে সাইড, এখানে 1/a আছে, 1/b আছে, 1/c আছে। 3 নাম্বার যে লাইনটা আছে এখানে কি আছে, 1/a প্লাস বি, 1/b প্লাস সি, 1/c প্লাস এ। তার মানে এই যে 2 নাম্বারটা লাইনটা আছে, সেই 2 নাম্বার লাইনের পার্টটা কি এখানে আছে না সবগুলাতে? 2 নাম্বার লাইনের পার্টগুলো এখানে আছে, 1/a এখানে আছে, 1/b এখানে আছে, 1/c আছে। আচ্ছা, এখন যেহেতু এগুলো নিচে সবগুলোতে প্লাস আকারে আছে, আমরা চাইলে এটাকে আলাদা করে দিতে পারি, ঠিক আছে? যে সবগুলোকে আমি আলাদা করে ফেলবো এভাবে। তো সবগুলোকে আলাদা করে দেওয়া একটা ট্যাকটিক্স হইতে পারে যে আমি এই নিচে সবগুলোকে আলাদা করে দেবো, বি সি আর এ কে আলাদা করে দেবো। বি সি আর এ কে যদি আমি আলাদা করে দিই, তাহলে আমার কি থাকবে এখানে, 1/a এখানে থাকবে, 1/b এখানে থাকবে, 1/c থেকে যাবে। তাহলে ওই অংশটুকুর ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর বি সি এ দিয়ে নতুন যে আরেকটা আমি নির্ণায়ক পাইছি, সেই নির্ণায়কের দিকে তখন আমাদের যেতে হবে যে সেটাকে কি করা যায় না করা যায় সেটা তখন আমরা ভেবে দেখবো। তো এটা হলো একটা অ্যাপ্রোচ। তারপর হলো আরো অনেক অ্যাপ্রোচ আছে, যেমন হলো তুমি বিভিন্ন জিনিস কমন নিতে পারো এখান থেকে, যেমন এখান থেকে 1/a কমন নেওয়া যাচ্ছে। তারপর ধরো তুমি এখান থেকে 1/a, এই পুরোটা থেকে তো কমন নেওয়া যায় মনে হয়, হ্যাঁ এই পুরোটা থেকে আসলে 1/a কমন নেওয়া যায়, ঠিক আছে? এই পুরো কলাম থেকে 1/a কমন নেওয়া যায়। কিভাবে কমন নেওয়া যায় ভাবতেছি, তুমি যদি এখান থেকে 1/a কমন নাও, এখানে কিন্তু কোনো a নাই। সো 1/a কমন নিতেছো মানে আসলে যেটা দিয়ে কমন নেওয়া হয় সেটাকে দিয়ে ভাগ করা লাগে, ঠিক আছে? সো 1/a যেহেতু কমন নিচ্ছে, কারণ 1/a নাই, তাহলে 1/a দিয়ে ভাগ করা লাগবে। 1/a দিয়ে ভাগ করা মানে কি, ভাগ 1/a, ভাগ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে উল্টা হয়ে যাবে, ইনটু হয়ে 1/a উল্টা হয়ে শুধুমাত্র a হয়ে যাবে। তখন এখানে আমরা কি পেয়ে যাবো, abc পেয়ে যাবো। এখানে পাওয়া যাবে এবিসি, এখানে 1/a কমন নিলে 1 থেকে যাবে, আর এখানে 1/a কমন নিলে 1 থাকবে শুধুমাত্র এখানে, আর এখানে বি থেকে যেহেতু কমন নিছো, আমরা জানি কি যেখান থেকে কমন নেওয়া হয় সেখানে যদি ওটা না থাকে তাহলে কি করতে হয়, সেটাকে ভাগ করতে হয়। সো 1/a যেহেতু কমন নিতে সেটা এখানে নাই, তাহলে এটাকে ভাগ করবা। সো বি বাই 1/a, সো ভাগ যেহেতু ভাগকে গুণ করে দিলা, গুণ করে দিয়ে কি হবে, 1/a উল্টে যাবে, 1/a উল্টে যে এ হয়ে যাবে। তখন আমরা এখানে কি পাবো, এখানে a ইন্টু বি পাবো, তার মানে এবি পাওয়া যাবে। এখানে কি পাওয়া যাবে, টোটালি 1 প্লাস এবি পাওয়া যাবে। এগুলাতেও বাকি রকম দেখা যাবে, একই রকম প্যাটার্ন পাওয়া যাবে সবগুলাতে, তখন সেগুলো দিয়েও করা যাবে। সো এটা করা যেতে পারে।
অথবা হলো বি সি এ আলাদা করে নিয়ে করা যায়, এমনি সমস্যা হবে না, দুটোই মিলবে। আচ্ছা, এখানে আমরা কমন নিয়ে করি। কিভাবে করব? এই যে প্রথম যেটা আছে, এই পুরোটা থেকে আমরা কি নেব, 1/a কমন নেব প্রথম কলামটা থেকে, ঠিক আছে? এখন তুমি কলাম থেকে কমন নিবা নাকি সারি থেকে কলাম নিবা, এটা কিন্তু আসলে তোমাকে ম্যাথ দেখে দেখে বুঝতে হবে যে এখানে কোনটা কি কমন নিলে আমি কোন দিকে আগাইতে পারবো না আগাইতে পারবো, সেটা ভেবে ভেবে আগাইতে হবে। সো এখানে আমি দেখতেছি যে 1/a কমন নিলে এটা একটু স্ট্রাকচারের দিকে আগায়, ঠিক আছে? এখানে উপরে এবিসি চলে আসে, এখানে 1 চলে আসে। দেখবা যে ম্যাট্রিক্স নির্ণায়ক এগুলার ক্ষেত্রে তুমি যদি বিভিন্ন কলাম বা বিভিন্ন সারিতে 1 অথবা 0 দিকে নিয়ে যেতে পারো, ঠিক আছে? ম্যাট্রিক্সে এখানে অনেকগুলো দেখবা যে 1 বা 0 দিকে যদি নিয়ে যেতে পারো, সেটা তোমার ম্যাথের ক্ষেত্রে খুব হেল্প হয়। সো 1/a কমন নিয়ে যেহেতু 1 বানায় ফেলতে পারতেছি, তাহলে এটা কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে খুবই হেল্প হবে। এটা সামনে জানবা আস্তে আস্তে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 1/a কমন নেওয়া যায়। এই যে দ্বিতীয় যে ইয়াটা আছে, এখান থেকে 1/b কমন নিলে আমাদের সুবিধা হবে। 1/b যদি আমি কমন নিই, এখানে কি হবে, সিমিলার কাহিনী হবে যে 1/b দিয়ে যেহেতু আমি কমন নিতেছি, এখানে তো 1/b নাই, তাইলে 1/b দিয়ে ভাগ করা লাগবে। 1/b দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে, শুধুমাত্র b হয়ে যাবে, b দিয়ে গুণ হবে। b দিয়ে গুণ হলে এখানে কি হবে, abc হবে। আমরা আগে যখন এখানে 1/a কমন নিছিলাম প্রথম কলামটাতে, তখন কি এখানে abc পাওয়া গেছিল, এখন এখানে abc পাওয়া যাচ্ছে। আর এর পরের পার্টটা, এখানে যদি তুমি 1/c কমন নাও 3 নাম্বার কলাম, এখানে দেখবা যে উপরের পার্টে এবিসি চলে আসছে, তাহলে কি হয়ে গেছে, সবগুলো এবিসি হয়ে গেছে না? তার মানে সবগুলো সেম হয়ে গেছে। তো এই যে কয়েকটা জিনিস আমাদের এখানে খুব কাজে লাগে, 1 বা 0 বানানো, তারপর হলো সবগুলা সমান করে ফেলা, ঠিক আছে? তারপর একই জিনিস কমন নিতে পারা, এই জিনিসগুলো আমাদের খুবই হেল্প করবে, এই জন্য আমরা এই দিকে আগানোর চেষ্টা করব। সো তাহলে এখানে 1/a কমন নেওয়া যাচ্ছে, এখানে 1/b কমন নেওয়া যাচ্ছে, আর এর পরটা থেকে 1/c কমন নেওয়া যাচ্ছে, ঠিক আছে? কলামগুলা থেকে। তোমার সারিগুলা থেকে অনেক সময় কমন নেওয়া হইতে পারে, তবে এখানে মনে হয় অত একটা লাভ হবে না। এটা আসলে ম্যাথ দেখে দেখে বুঝতে হয়, যত বেশি প্র্যাকটিস করবে তত বুঝবা। আচ্ছা, সো এখানে প্রথমটা থেকে যদি আমি 1/a কমন নেই, প্রথম যে কলামটা আছে, সেখান থেকে যদি 1/a কমন নেওয়া হয়, কমন নিলে এখানে কি পাওয়া যাবে, এখানে শুধুমাত্র উপরে পাওয়া যাবে এবিসি, ঠিক আছে? এটা বুঝছো কিনা একটু বলো তো, এখানে যে উপরে এবিসি পাওয়া যায় 1/a কমন নিলে, এটা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে নিচেরটা থেকে আবার এবিসি 1/a কমন নিলে এখানে 1 থাকে শুধুমাত্র, এরপরটা থেকে এখানে 1/a কমন নিলে এই পুরোটা থেকে, প্রথম টুকু থেকে 1/a কমন নিলে 1 থাকবে, সেকেন্ড টুকু থেকে এখানে 1/a যেহেতু নাই, সেটা উল্টে যে গুণ হয়ে যাবে, এবি হয়ে যাবে, সো 1 প্লাস এবি। আচ্ছা, তারপরের পার্টে যে 2 নাম্বার কলাম, সেখানে আমি 1/b কমন নিলে উপরে এবিসি চলে আসবে। উপরে এবিসি চলে আসলে এখানে, এখানে 1/b কমন নিলে এখানে হয়ে যাবে 1, আর এই নিচে থেকে 1/b কমন নিলে প্রথম টুকু থেকে 1 হয়ে যাবে কমন নিলে, আর সেকেন্ড টুকুতে বিসি হয়ে যাবে, সো 1 প্লাস বিসি। আর এরপরে পেটটুকু থেকে 1/c কমন নেব 3 নাম্বার কলাম থেকে, এখানে 1/c কমন নিলে এবিসি থাকবে উপরে। তারপর নিচে 1/c কমন নিলে 1 থাকবে। তারপর নিচে আবার 1/c প্লাস a থেকে কমন নিলে 1 প্লাস এসি থাকবে, বা সি এ, যেটাই বলো। আচ্ছা, এখন খেয়াল করো, আমি কিন্তু এখানে কমন নিছি অনেকগুলা, তখন ধরো 1/a কমন নিছি, 1/b কমন নিছি, 1/c কমন নিছি, কিন্তু সেগুলো যে কমন নিছি সেটা কিন্তু আমি লিখি নাই। সেটা কোথায় যাবে, কমন নিছি যেহেতু সামনে চলে যাবে, তাই না? তখন আমরা কি পাবো, সামনে পাবো 1/a ইন্টু 1/b ইন্টু 1/c, সবগুলো একসাথে গুণ করে কি লেখা যায়, 1/abc লেখা যায়। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, এই 2 নাম্বার সারিটা এরা সবাই সেম হয়ে গেছে, 3 নাম্বার সারিটাও সবাই সেম হয়ে গেছে। যদি তুমি এরকম দেখো যে যে কোনো দুইটা সারি অথবা দুইটা কলাম সিমিলার হয়ে গেছে, তখন তুমি দেখবা যে এটা আসলে জিরো হয়ে যাওয়ার পথে আছে মোটামুটি, ঠিক আছে? যে একটু পরে জিরো হয়ে যাবে, কিভাবে হবে, তুমি যদি এখানে যদি তুমি এবিসি কমন নিয়ে ফেলো এই ইয়াটা থেকে, সারিটা থেকে, সবগুলা ওয়ান হয়ে যাবে না? সবগুলা ওয়ান হয়ে গেলে কি হবে, এই প্রথম সারিটা ওয়ান, দ্বিতীয় সারিটা ওয়ান। আমরা জানি কি দুইটা সারি বা দুইটা কলাম কি হয়ে গেলে, সমান হয়ে গেলে পুরো জিনিসটা ভ্যালু কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে আমাদের সরাসরি আনসার শেষ। তো তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে এখন আমি এই উপরে যে প্রথম সারিটা আছে সেখান থেকে এবিসি কমন নেব সবগুলা থেকে। তাহলে আমরা এখানে কি পাবো, উপরে এবিসি চলে আসবে, কমন নিচে যেহেতু এখানে কি বাইরে চলে আসবে, বাইরে চলে এসে উপরে চলে যাবে, আর নিচে আমাদের এবিসি তো আছেই। আর উপরে তাহলে কি পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে ওয়ান, এখানে পাওয়া যাচ্ছে ওয়ান,
এখানেও পাওয়া যাচ্ছে ওয়ান, সবগুলো থেকে যেহেতু এবিসি কমন নিয়ে ফেলছি। আর নিচের সারিটা ওয়ান ওয়ান ছিল, আর এরপর 3 নাম্বারটাতে ছিল ওয়ান প্লাস এবি, ওয়ান প্লাস বিসি প্লাস ওয়ান বাই সি এ, ওয়ান প্লাস সি এ। আচ্ছা, তো যেহেতু দুইটা সারি কলাম, দুইটা সারি অথবা দুইটা কলাম কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, এখানে দুইটা সারি কলাম জিরো সমান হয়ে গেছে, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এই পুরা যে নির্ণয় সেটা ভ্যালু জিরো। আর সামনে কি আছে, এবিসি ডিভাইড বাই এবিসি আছে, সেটা ভ্যালু কত, ওয়ান। ওয়ান ইন্টু জিরো মানে কি, জিরোই। তাইলে আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, প্রুফড। সো এই গেল আমাদের ম্যাথ। সো এরকম আরো অনেক অনেক টাইপের ম্যাথ আছে, এটা হলো যে প্র্যাকটিস করবা। তোমার কাছে তো আমার এটার পিডিএফ দেওয়া আছে। তো এখন যেটা করবা, এই অধ্যায়ের যতগুলা উদাহরণ আছে সবগুলা উদাহরণ ধরে ধরে পড়বা, ঠিক আছে? কোনো উদাহরণ যাতে মিস না যায়। তো সবগুলো উদাহরণ ধরে ধরে পড়বে। এখানে যেহেতু অনেক বেশি ক্যালকুলেশনের বিষয় আছে, একটু স্টেপ বাই স্টেপ ভাববা যে কোথায় কি কমন নেওয়া হয়েছে, কোনখানে কোন সূত্র ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো সেগুলো ধরে ধরে আশা করি বুঝবা। আর তোমাদের সুবিধার্থে এখানে দেখবা সাইডে কিছু জিনিস লেখা থাকে, নোট লেখা থাকে, নোটগুলো আমি তোমাকে বুঝাই দিচ্ছি নোটগুলো কিভাবে লেখা থাকে। আচ্ছা, নোটগুলা হলো, আচ্ছা নির্ণায়কের আরেকটা জিনিস আছে, এটা আমি দেখি নাই। আচ্ছা দাঁড়াও। উম, আচ্ছা, এখানে কয়েক টাইপের জিনিস আছে যেগুলো আমি পড়াই নাই। আচ্ছা, তবু আমি এগুলো বলে দিচ্ছি, আশা করি বুঝবা। ধরো, হ্যাঁ, এগুলো কি আমাদের সারি একটা, তাই না? এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, তিনটা সারি। সারিগুলোর ইংরেজি কি, রো। তো এগুলোকে আমরা বলতে পারি, প্রথমটাকে বলা হয় আর 1, সেকেন্ডটাকে বলা হবে কি আর 2, থার্ডটাকে বলা হবে আর 3, ঠিক আছে? একইভাবে যে কলামগুলো আছে সেগুলো কলামের ইংরেজি কি, সি দিয়ে হয়। তাহলে কলামগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, C1 C2 C3, ঠিক আছে? সো আর 1 আর 2 আর 3, C1 C2 C3, মানে যতগুলো আছে সেই অনুসারে রো আর কলাম আমরা প্রকাশ করতে পারি। সো এই রো আর কলামগুলা পরিবর্তন করা যায়। কিভাবে পরিবর্তন করা যায় আমরা দেখলাম, এতক্ষণ ধরে থেকে এখানে গুণ আকারে কমন টমন নিছি। এখন এমনও আরো অনেক কিছু করা যায়, এখানে কি কি করা যায়, একটা থেকে আরেকটা রো কলাম যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে? ধরো এখানে যে তোমার প্রথম যে এটা দেওয়া আছে, প্রথম যে এটা দেওয়া আছে, এখানে সাইটা দেওয়া আছে, সেই সাইটা থেকে তুমি চাইলে দ্বিতীয় সাইটা বিয়োগ করতে পারতা, ঠিক আছে? সো নির্ণয়ের ক্ষেত্রে এটা বিশেষ সুবিধা আমাদের, যে যে কোনো সারি বা কলাম একটা একটা থেকে বিয়োগ করা যায়। বিয়োগ করলে আমরা কি পাইতাম তখন, এই প্রথম যে ইয়াটা আছে সাইটা, সেখানে আমরা কি লিখতাম, ABC-1, ABC-1, ABC-1। এখন আমি যে দ্বিতীয় সারিটা, দ্বিতীয় যে সারিটা সেটা যে বিয়োগ করছি, দ্বিতীয় সারি কিন্তু বাদ চলে যাবে না, দ্বিতীয় সারি যা আছে সে কিন্তু সেরকমই থেকে যাবে। আমরা পরিবর্তন করছি কোথায়, শুধুমাত্র প্রথম সারিটার মধ্যে আমি পরিবর্তন করছি। কেমন পরিবর্তন করছি, প্রথম সারিটাতে যে ভ্যালুগুলো আছে সেগুলো থেকে দ্বিতীয় সারিটায় ভ্যালুগুলো বিয়োগ করছি, ঠিক আছে? সেই বিয়োগগুলো কিরকম ভাবে হবে, ধরো এখানে ভিন্ন ভিন্ন মান দেওয়া আছে, ধরো এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি। বিয়োগ করার সময় কিন্তু উপাদান নাম্বার হিসেবে বিয়োগ হবে। এখানকার উপরে এবিসি থেকে মাইনাস এ হবে, উপরে এবিসি থেকে নিচের যেটা এটা মাইনাস বি হবে, উপরে এবিসি থেকে কি হবে, মাইনাস সি হবে, এই নিচের সি অনুসারে। যদি আমি একটা আগে পিছিয়ে দিই, এখানে ধরো বি লিখলাম, এখানে লিখলাম এ লিখলাম, এখানে সি লিখলাম, তাহলে কি হবে, সেই অনুসারেই বিয়োগ হবে। এখানে হবে এবিসি মাইনাস বি, এখানে যেহেতু সি লিখছি এবিসি মাইনাস সি, এখানে যেহেতু এ লিখছি তাহলে এবিসি মাইনাস এ, ঠিক আছে? তো উপাদান নাম্বার অনুসারে সেই অনুসারে এগুলো কি যোগ অথবা বিয়োগ করা যায়। এগুলো লেখার সময় আমরা কিভাবে লিখি, ধরো আমরা এই উপরের সবগুলোকে ABC-1 লিখে ফেললাম। ABC-1 মানে কি, আমার নিচের যেগুলা দেওয়া আছে, 2 নাম্বার যেই সারিটা দেওয়া আছে, এই 2 নাম্বার সারিগুলা আমি বিয়োগ করছি, কার থেকে, 1 নাম্বার সারিগুলা থেকে। সো আমি আর 1, 1 নাম্বার যে সারি, সেগুলো থেকে আর 2, মানে 2 নাম্বার সারির ভ্যালুগুলা বিয়োগ করছি। আচ্ছা, এই বিয়োগ করে আমরা কি পেয়েছি, বিয়োগ করে আমরা নতুন একটা প্রথম সারি পেয়েছি, ঠিক আছে? আমাদের আগে প্রথম সারি এবিসি ছিল, এখন প্রথম সারির জায়গায় কি লিখতেছি, ABC-1, 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 তার মানে আমরা নতুন একটা প্রথম সারি পেতেছি। এই নতুন একটা প্রথম সারিকে বলা হয় আর 1 প্রাইম, ঠিক আছে? আর 1 প্রাইম।
আর ওয়ান প্রাইম ইকাস টু কত পাওয়া গেল? আর ওয়ান প্রাইম ইকাস টু পাওয়া গেল আগের যে আর ওয়ান পাওয়া ছিল সেগুলা থেকে আর টু এর যে ভ্যালুগুলো সেগুলো বিয়োগ করা হয়েছে। একইভাবে তুমি আর ওয়ান কিছু করতে পারতা, ধরো আমি এই 2 নাম্বার 3 নাম্বার সারির মধ্যে কিছু করতে পারতাম, এদের মধ্যে যোগ বা বিয়োগ করতে পারতাম। ধরো আমি এখানে 3 নাম্বার সারি সবগুলা থেকে 2 নাম্বার সারিগুলা বিয়োগ দেওয়া যায়, বিয়োগ দিয়ে লাভ কি হয়, এগুলা থেকে -1 হবে, -1 হবে, -1 হবে, তাহলে কি পাওয়া যাবে? এবি বিসি আর এসি পাওয়া যাবে। তো এটা আমাদের করা যেতে পারতো, অনেক সময় অনেক ম্যাথে আমাদের করা লাগতে পারে। তাহলে আমরা কি পাচ্ছি? এগুলা করার ফলে আমি নতুন একটা R3 পাবো না? সো নতুন R3 যেহেতু, সেটাকে আমরা বলবো কি R3 প্রাইম, নতুন একটা R3। সো R3 প্রাইম ইকুয়ালস টু কি হবে? R3 প্রাইম ইকুয়ালস টু কি হবে? যে আগের যে R3 ছিল তার থেকে কি হবে, 2 নাম্বার যে রো R2 সেগুলো কি হবে, বিয়োগ হবে। এখন শুধু বিয়োগ হইতে পারে এমনও না, চাইলে যোগও হইতে পারে। এবং আমি কি এখানে দুইটা দিয়ে করছি, তুমি চাইলে তিনটে একসাথেও করতে পারো। তিনটে একসাথে মানে কি, যে তুমি R1 প্রাইম এটার জায়গায় তুমি R1 মাইনাস R2 প্লাস R3 ও R3ও বলতে পারো, যে একসাথে তিনটা কলামের মধ্যে যোগ বিয়োগ করে সবগুলাকে তুমি বসাইছো কোথায়, R1 এর ভিতরে। ঠিক আছে, বসানো জায়গা কিন্তু একটাই, যোগ বিয়োগ যতগুলোর সাথেই করো না কেন, বসানো জায়গা কিন্তু একটাই। তো এটা খেয়াল রাখা লাগবে, যোগ বিয়োগ টিয়োগ করে কি একটাতেই বসাবা। এবং যোগ বিয়োগ করে ও একটা চেঞ্জ করছে, কিন্তু বাকিগুলা কিন্তু চেঞ্জ হবে না, বাকিগুলা যা ছিল তাই থেকে যাবে। ধরো তুমি শুধুমাত্র R1 চেঞ্জ করছে, এই প্রথম লাইনটা চেঞ্জ করছো, তখন R1 প্রাইম পেয়েছো, সেই R1 প্রাইমের জিনিসটা যোগ বিয়োগ করে অনেকভাবে বের করে এখানে বসাইছো, বাকিগুলা কিন্তু কিছুই চেঞ্জ হবে না। ঠিক আছে, আবার ধরো তুমি চেঞ্জ করতেছো সেই অনুযায়ী, তখন আবার চেঞ্জ হবে, তুমি কোন শর্তে চেঞ্জ করতেছো তোমার উপর ডিপেন্ড করে। বাট যদি তুমি শুধুমাত্র প্রথম সারিটার জন্য চেঞ্জ করো, তাহলে এইখানে কি যোগ বিয়োগ করতেছো তার উপর নিচের গুলা চেঞ্জের কোনো ভিত্তি নাই, মানে এটাই শুধুমাত্র চেঞ্জ হবে, নিচের গুলা কিছু চেঞ্জ হবে না এটা যোগ বিয়োগের উপর ভিত্তি করে, নিচের গুলা যা আছে সেরকমই থেকে যাবে। আচ্ছা, এখানে যেটা হয়, তুমি চাইলে দুইটা তিনটা একসাথে যোগ বিয়োগ করতে পারো। ধরো তুমি এই যে, যেমন আমি যেটা করলাম, R1 প্রাইম করলাম, R3 প্রাইম করলাম, তার মানে R1 কে পরিবর্তন করছি, R3 কে পরিবর্তন করছি। এটা চাইলে তুমি একই সাথে করে ফেলতে পারো, তবে একটু যোগ বিয়োগের ক্ষেত্রে একটু খেয়াল রেখো, যে তুমি কোনটা থেকে কোনটা যোগ বিয়োগ করতেছো একটু মাথায় খেয়াল রেখো। তো চাইলে দুইটা একসাথে করে ফেলা যায়, ইভেন তিনটাও একসাথে করে ফেলা যায়, এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, যে তুমি ম্যাথ কতটুকু বোঝো না বোঝো সেটা আর কি। যদি বুঝতে পারো তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, সো তাইলে আমরা ইচ্ছা মতো যে আমাদের ইয়াগুলো দেওয়া আছে সেগুলো আমাদের যোগ বিয়োগ করতে পারি। তো এইগুলো আমাদের মোটামুটি জিনিস। আর বইয়ের যতগুলো উদাহরণ আছে তোমার কাছে পিডিএফ দেওয়া আছে, এগুলো সবগুলো পড়া এসডব্লিউ থাকবে, আমি আপাতত কোনো লেখা দিচ্ছি না, জাস্ট পড়ে রাখো, যদি কালকে পড়াইতে পারি তাহলে পড়াবো কালকে। তো এই আর কি। আর হলো ম্যাট্রিক্সের যেই ম্যাথগুলো আছে, তোমার কাছে তো আছেই, যতগুলো ম্যাট্রিক্স করছে এখন অবধি সেগুলো বারবার রিভাইজ করার চেষ্টা করো, যাতে মাথায় থাকে, একদমই আবার হারায় ফেলো না। সো এই আর কি। তো আজকের ক্লাস এই অবধি। তো তারপর কি কি অবস্থা তোমার?